নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। অমিতা বলবো আমরা পেজ নাম্বার কত আমাদের? বামতে 214 পৃষ্ঠা। এই পঞ্চপ্রাসাদ রূপ থেকে শুরু হবে 1 নাম্বার। পুতুল বাবু পড়েন। সাউন্ড মিউট করা আছে আপনার। এক, পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক, কারণ তাহারা পঞ্চস্কন্ধের উপর নির্ভর করিয়ে হয় ও কাজ করে, কিন্তু অন্যান্য রূপ তদ্রূপ নির্ভরশীল নহে। পঞ্চস্কন্ধের বাহিরেও বিদ্যমান, এই জন্য বাহ্যিক। 2, হৃদয় রূপ বাস্তব বটে কিন্তু দান নহে, বিজ্ঞপ্তিদ্বয় দ্বার বটে কিন্তু বাস্তব নহে। প্রসাদ রূপ কিন্তু বাস্তব দ্বার উভয়, বাকি রূপ বাস্তব নহে দ্বারও নহে। 3, সপ্তবিধ দ্বার রূপ বৃত্তি চিত্তের এবং প্রাণী পদাধিক কর্মের উৎপত্তি মুখ স্বরূপ। তন্মধ্যে পঞ্চপ্রসাদ রূপ উৎপত্তি দ্বার এবং বিজ্ঞপ্তিদ্বয় কর্মদ্বার। যেমন বুদ্ধরূপ চক্ষুপ্রসাদ দ্বারে প্রতিবিম্বিত হইলে শ্রদ্ধা জন্মে, তদ্রূপ অঞ্জলিবদ্ধ হস্তে নমতস্য বাক্যে কর্মে করা হয়। এই প্রকারে বিজ্ঞপ্তিদ্বয় কর্মের দ্বার স্বরূপ এবং পঞ্চপ্রসাদ রূপ বৃত্তিচিত্তের দ্বার স্বরূপ। 4, চক্ষু দর্শন চিত্ত সম্পাদনে, চক্ষু বিজ্ঞান ও তৎসম্পযুক্ত চৈতসিক আদির উৎপত্তিতে ইন্দ্রত্ব বা আধিপত্য করে, অর্থাৎ চক্ষু দুর্বল হইলে তদ্রূপ বিজ্ঞানও দুর্বল হয়, চক্ষু তীক্ষ্ণ হইলে বিজ্ঞানও তীক্ষ্ণ হয়। তদ্রূপ সম্বন্ধে ভাব থেকে ইন্দ্র বলা হইয়াছে, কারণ তাহা স্ত্রী জনচিত ও পুরুষ চিত আকারাদির গঠনে বিশেষত্ব সম্পাদনে আধিপত্য করে। রূপ জীবেন্দ্রীয় রূপ কায়ের জীবনী শক্তি রূপে ইহার সন্ততির জন্য অন্যান্য রূপের উপর আধিপত্য করে। এই জন্য এই 8টি ইন্দ্রিয় রূপ, বাকি 20টি অনিন্দ্রিয়। মানতে পারব না, এ নিয়ে আলোচনা করো। পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক, কারণ তাহারা পঞ্চস্কন্ধের উপর নির্ভর করিয়া উৎপন্ন হয় ও কাজ করে। অর্থাৎ এখানে বলতে পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক। পঞ্চপ্রসাদ রূপ কোনগুলো? চক্ষু, ঘ্রাণ, জিহ্বা, কায়। অর্থাৎ এই পাঁচটি ইন্দ্রিয়কে কিন্তু আধ্যাত্মিক বলেছেন, কারণ এগুলো আমাদের কিন্তু
নির্ভর করে তাহা পঞ্চস্কন্ধের নির্ভর করে উৎপন্ন হয় ও কাজ করে। অর্থাৎ এই পাঁচটি যে পঞ্চস্কন্ধ যেগুলা, অর্থাৎ এগুলা মানে আমাদের মানে মানুষের শরীরের মানে অস্তিত্বের উপর কিন্তু সরাসরি নির্ভর করে, অর্থাৎ আমাদের ভিতর থেকে কাজটা করে, সেই জন্য এগুলাকে আধ্যাত্মিক বলা হয়েছে। বানতে ঠিক আছে? পঞ্চপ্রসাদ রূপকে আধ্যাত্মিক বলা হয়, আর বাকি 28-এর মধ্যে বাকি আছে আরো 23টা, তো না? বানতে 23টাকে বলা হয় বাহ্যিক রূপ। তারপরে অমিতা বড়ুয়া এই পঞ্চপ্রসাদ ছাড়া বাকি 23টা একটু করে লেখেন আলাদা করে, অথবা আপনি কোন জায়গা থেকে ঠিকঠাক বলতে পারবেন এটা বলার জন্য প্রস্তুত করেন। হ্যাঁ, আমরা এটা শুনবো বাহ্যিক রূপ কোনগুলো এবং কেন বাহ্যিক, কেন আধ্যাত্মিক, এটা আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে জানতে থাকবো। অমিতা বড়ুয়া আর দীপেন বড়ুয়া পারলে বাইর করেন একটু পঞ্চপ্রসাদ রূপের চার্ট এবং পঞ্চপ্রসাদ তথা আধ্যাত্মিক রূপের চার্ট এবং বাহ্যিক রূপের চার্ট। দীপেন বড়ুয়াও পারলে ইয়ে করেন। আছে দীপেন বাবু? আছে। আচ্ছা আচ্ছা, তাইলে এই 28-এর মধ্যে ফার্স্টটা হচ্ছে যে আধ্যাত্মিক বলা হয়। কেন আধ্যাত্মিক বলে? কারণ তাহারা পঞ্চস্কন্ধের উপর নির্ভর করিয়াই, পঞ্চপ্রসাদ পঞ্চস্কন্ধের উপরই নির্ভর করে। পঞ্চস্কন্ধ কাকে বলে? পঞ্চস্কন্ধ কাকে বলে? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এই পঞ্চস্কন্ধের উপর নির্ভর করিয়াই উৎপন্ন হয় ও কাজ করে। এই কারণে এই পঞ্চপ্রসাদকে আধ্যাত্মিক বলা হয় ও কাজ করে। কিন্তু অন্যান্য রূপ তদ্রূপ নির্ভরশীল নহে। এই পাঁচটা ছাড়া বাকি যে 23টা আছে এগুলো পঞ্চস্কন্ধের উপরে সরাসরি নির্ভর করে না। অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু নির্ভর করে না। এনে বোঝা গেছে দূর পর্যন্ত? এটা পঞ্চস্কন্ধের বাহিরেও বিদ্যমান থাকে। পঞ্চস্কন্ধের সঙ্গে সংযুক্ত হইলেই আধ্যাত্মিক, সংযুক্ত থাকলেই আধ্যাত্মিক, পঞ্চস্কন্ধ ছাড়া কাজ করতে না পারলেই আধ্যাত্মিক, আর পঞ্চস্কন্ধের বাইরে কাজ করতে পারলে এটা বাহ্যিক। এদূর পর্যন্ত পুরো ক্লিয়ার? 3 লাইন। দীপেন বাবু চার্টটা পাইলে বলবেন, অমিতা বড়ুয়া চার্ট বাইর করতে পারলে বলবেন। হ্যাঁ, এবং এটা আপনাদের কাজে লাগবে কাউকে শেখানোর সময়। এগুলো আপনাদের একটা নোট থাকলে এইভাবে, এটা আধ্যাত্মিক রূপ, এটা বাহ্যিক রূপ, দুই ভাগে বিভক্ত হয়ে বলবো। হ্যাঁ বলেন। আধ্যাত্মিক গুলো বলতে হবে না, বাহ্যিক গুলো বলেন। আচ্ছা, এখানে আধ্যাত্মিকটা আমরা জানি চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, এখানে 5টা চলে গেছে। আর 23টা হবে যে চারিভূত রূপের মধ্যে পৃথিবী ধাতু, আপ, বায়ু, তেজ, বায়ু ধাতু 4টা। তারপর গোচর ধাতু, গোচর রূপের মধ্যে রূপ, শব্দ, গন্ধ, রস। তারপর ভাব রূপের মধ্যে স্ত্রী ভাব, পুরুষ ভাব। হৃদয় রূপের মধ্যে হৃদয় বাস্তু। তারপর জীবিত রূপের মধ্যে জীবিত ইন্দ্রিয়। আহার রূপের মধ্যে কবলিকৃত আহার। পরিচ্ছেদের মধ্যে আকাশ ধাতু। বিজ্ঞপ্তির মধ্যে কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি।
বিকার রূপের মধ্যে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। আর লক্ষণের মধ্যে উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। এখানে 23টা বানতে। আচ্ছা, এগুলো বাহ্যিক। এনি এই 23টাকে একেবারেই পঞ্চস্কন্দ ছাড়া বাইরে থেকে উৎপন্ন হতে পারবে, এগুলো সবকিছু প্রমাণ করতে পারবে, একটা একটা করে বাছাই করবে, নাকি এটা পরে করব? বান্তে পঞ্চস্কন্দের যদি এখানে বলতে যাই যে মানে চক্ষু স্রোত যে আমাদের যে প্রসাদ রূপ, এটা কিন্তু ওই যে আধ্যাত্মিকের মানে আধ্যাত্মিক বলেছে, তো আধ্যাত্মিক বললেও চোখের দ্বারা কিন্তু রূপকে বলে যে আবার কি বাহ্যিক। তাহলে চোখ আমার আধ্যাত্মিক, রূপ হচ্ছে বাহ্যিক। তো চোখের মাধ্যমে তো রূপের সৃষ্টি, যদি চোখটা না থাকতো তো ওই রূপটা আমি কিভাবে চিহ্নিত করতে পারতাম? এটা মানতে কিভাবে হবে? আবার বলো। তো তখন সেটা কিভাবে, অর্থাৎ এখানে রূপকে কিন্তু সরাসরি শুধুমাত্র আধ্যাত্মিক বলে, মানে বলছে যে এই পঞ্চ ইন্দ্রিয়কে, শুধু চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়, আর বাকি সবগুলোকে বলেছে যে বাহ্যিক। অর্থাৎ গোচর রূপ যেগুলা, রূপ, শব্দ, গন্ধ, রস। তাহলে রূপটা কিন্তু উৎপন্ন হয়েছে আমার কিসের দ্বারা? চোখের দ্বারা। চোখ আমার আধ্যাত্মিক, রূপ হচ্ছে বাহ্যিক। আচ্ছা, ওই দুটো লাইন, ওই 3টা লাইন আমি আবার বলি, এগুলা এই 3টা লাইন আগে বুঝতে হবে ভালো করে, বুঝছো? 3টা লাইন আমি আবার বলতেছি। আধ্যাত্মিক কেন বলে? আধ্যাত্মিক শুধু আমার শরীরের মধ্যে আছে বলেই আধ্যাত্মিক এমন না। আধ্যাত্মিক বলা হচ্ছে শুধু এই কারণে, পঞ্চস্কন্দ ছাড়া এগুলো উৎপন্ন হতে পারে না। ভুল হচ্ছে, পঞ্চস্কন্দের উপর নির্ভর করিয়া উৎপন্ন হয়। এগুলো পঞ্চস্কন্দের উপর নির্ভর ছাড়া উৎপন্ন হতে পারে না, শুধুমাত্র পঞ্চস্কন্দের উপরে নির্ভর করিয়াই উৎপন্ন হয়। কি? এই পঞ্চ প্রসাদ রূপ। আর বাকি যে 23টা আছে এগুলো পঞ্চস্কন্দের উপরে নির্ভর করিও হয় এবং বাইরেও হয়। পঞ্চস্কন্দের বাহিরেও বিদ্যমান, এই জন্য বাহ্যিক। এদূর পর্যন্ত এটা বুঝতে হবে আগে, বুঝছো? তাহলে বলতে আধ্যাত্মিকটা আভ্যন্তরীণ বলা যায়। আধ্যাত্মিক মানে আভ্যন্তরীণ। আমরা আভ্যন্তরীণ মানি বা আধ্যাত্মিক মানি বুঝি যে দেহস্থ আমার সমস্ত কিছুকে আমরা আধ্যাত্মিক বলে আমাদের স্বাভাবিকভাবে ধারণা হয়। কিন্তু আমাদেরকে এই বই শুরুর আগে একটা বিষয় এটা আমাদেরকে জানানো হয়েছে, সেটা হচ্ছে যে অনেক সময় লেখার যে বিষয়টা আছে, লেখার সঙ্গে মূল কাজের সঙ্গে মিল নাও থাকতে পারে। এটা প্রজ্ঞপ্তি মাত্র। এই প্রজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিষয়টা বুঝবো এবং চিনব। এটা আমাদেরকে বই শুরুতেই বলা হয়েছিল, মনে আছে? আমরা ইয়ার মধ্যে পড়ছিলাম, কোথায়? ভূমিকার মধ্যে। অমিতাভ মনে আছে? এনি মনে আছে? মূল কথার সঙ্গে ইয়ার সঙ্গে সরাসরি শব্দের সঙ্গে মিল নাও থাকতে পারে। এটা জাস্ট প্রজ্ঞপ্তি। প্রজ্ঞপ্তি সবগুলাই তো প্রজ্ঞপ্তি, সবগুলোই প্রজ্ঞপ্তি ছাড়া কিছু নাই। আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই 3 লাইন আমরা আগে ঠিক রাখি। 3 লাইনের মধ্যে একটা আলোচনা করতে হবে কি, 23 প্রকার রূপগুলোকে আমরা একদিন কি করব, আমরা আলাদা করে দীপেন সহ, তুমি সহ, আমরা কয়েকজন মিলে আলাদা করে বসবো, তারপর আমরা ক্লাসের মধ্যে এটা রেকর্ড করব, ঠিক আছে? এটা থাক, 23 প্রকার রূপ নিয়ে আমরা আলাদা করে করব।
তারপরে 2 নাম্বার এমনি 3 লাইন যে দূর পর্যন্ত বলা হয়েছে দূর বুঝছো কি কারণে আধ্যাত্মিক রূপ কি কারণে বাহ্যিক রূপ বানতে বাকিগুলাকে পঞ্চস্কন্ধ কি নাই? পঞ্চস্কন্ধ কি বিদ্যমান নাই বাকি 23 প্রকারের মধ্যে? পঞ্চস্কন্ধ বিদ্যমান নাই ঠিক এরকম না, বাইরেও উৎপন্ন হয়, বাইরেও বিদ্যমান থাকে। পঞ্চস্কন্ধের মানে পঞ্চস্কন্ধ নির্ভরশীল নহে। এই পঞ্চপ্রসাদ যেরকম পুরো পঞ্চস্কন্ধের উপরে নির্ভরশীল, আর বাকি 23টাকে বলা হচ্ছে এরা সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়, পঞ্চস্কন্ধ ছাড়াও উৎপন্ন হতে পারে। এর দূর পর্যন্ত হচ্ছে যে এই কথা মানে আধ্যাত্মিক এবং বাহ্যিক রূপের ক্ষেত্রে। আমরা প্রথমবার দ্বিতীয়বার এখন 3 লাইনে যেটা বুঝলাম এটা বোধহয় আগেও ধারণা করা হয়নি, এখন যেহেতু এটা দূর পর্যন্ত ধারণা করা হয়েছে বাকিটা আস্তে আস্তে আমরা চিন্তা করে করে বাইর করব। যেমন স্ত্রী ভাব পুরুষ ভাব এটাকে বাহ্যিক বলা হচ্ছে। এই স্ত্রী ভাব পুরুষ ভাব হচ্ছে যে স্ত্রী সংজ্ঞা প্রাপ্ত আমার মনের মধ্যে না, এমনি বাহ্যিক ভাবে স্ত্রী সংজ্ঞা বা স্ত্রী রূপ বা পুরুষ রূপ এটা পঞ্চস্কন্ধকে নির্ভর না করেও হতে পারে। এই দুইটা মিলছে তো? এ নিয়ে দুইটা মিলছে? জানি না বানতে। চারি মহাভূত তো মিলছে, এই সাইডটা অন্তত বাদ যাক আগে। হ্যাঁ, চারি মহাভূত মিলছে। চারি মহাভূত বাদ দাও তাইলে, আর বাকি আছে 19টা। উনিশটার মধ্যে আকাশ ধাতু সেটাও কিন্তু মিলছে ইজি ভাবে। তাইলে আর 18টা। তারপরে হৃদয় বাস্তুটা অত হবে না, মানে হৃদয় বাস্তু তো মিলতেছে না। হৃদয় বাস্তুকে কিভাবে সেটা বাহিক বলা যায়? হৃদয় বাস্তু পুরো পঞ্চস্কন্ধের উপরে নির্ভর করতে হবে না। হৃদয় বাস্তু পঞ্চস্কন্ধের উপরে নির্ভর করবে না, চারি স্কন্ধ বা 3 স্কন্ধ বা 1 স্কন্ধের উপরে নির্ভর করে হৃদয় বাস্তু থাকে, সেজন্য। বুঝা গেছে এখন? বুঝো নাই? পঞ্চস্কন্ধ ছাড়া প্রাণী আছে কিনা এটা বলো আগে। পঞ্চস্কন্ধ ছাড়া প্রাণী আছে বানতে? কোথায়? কোনো সত্যই তো নাই পঞ্চস্কন্ধ ছাড়া। পঞ্চস্কন্ধ ছাড়া প্রাণী আছে কিনা বলো। আছে বলছো? ইয়া থেকে ওই যেটা আমরা অল্প বছর ইয়ার মধ্যে দেখেছি না অসংখ্য সত্য, ওনাদের পঞ্চস্কন্ধ কি দেখেছি মাত্র হৃদয় বাস্তু না আছে ওনাদের? একটা প্রমাণ দিলে আপাতত হবে। হ্যাঁ, এছাড়াও অনেক তীর্য প্রাণী আছে এরকম, তীর্য প্রাণীরও এরকম কিছু রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, শুধু অরূপটা আমরা পাচ্ছি আপাতত। হ্যাঁ, তারপরে অরূপের মধ্যে হচ্ছে 4 স্কন্ধ, 1 স্কন্ধ নাই। ঠিক আছে, তো সেটা তোমার তাইলে পঞ্চস্কন্ধ লাগছে না সেখানেও। আরো বলো। আর যাই হোক, একটা বাতিল হোক করতে পারলে হয়ে গেছে। এটা হচ্ছে যে অবশ্যই 5টা লাগবে। প্রসাদ এই পঞ্চস্কন্ধের উপরে নির্ভর করেই উৎপন্ন হবে এটা, শুধু কোনটা? পঞ্চপ্রসাদ।
মানতে বুঝতে পারছি এবার। এখন শিওর? হ্যাঁ, বুঝতে পারলে হবে না, সবার জন্য তো বলতে হবে। ভান্তে এখানে আমি প্রথমে মনে করছি যে পঞ্চস্কন্ধ ছাড়া আসলে কোনো কিছু উৎপন্ন হয় না, বা মানে বিদ্যমান পঞ্চস্কন্ধ ছাড়া কোনো কিছু বিদ্যমান থাকে না, মানে সবকিছুতে পঞ্চস্কন্ধ থাকে। হুম। তো মানে আপনি সেটা বুঝিয়ে দিচ্ছেন যে মানে পঞ্চস্কন্ধে মানে সবকিছুর মধ্যে যে পঞ্চস্কন্ধ বিদ্যমান থাকতে হবে ওইটা না। তো ঠিক ওভাবে প্রত্যেক কিছুর মধ্যে যে পঞ্চস্কন্ধ একদম 5টাই স্কন্ধ বিদ্যমান থাকতে হবে সেটা নয়, 1-2 স্কন্ধ বিদ্যমান থাকলেও সেটাকে বাহ্যিক বলা যায়। তো তাইলে আশা করে আমাদের দীপেন বাবু, অমিতা বড়ুয়া সহ বাকিরা সবাই বুঝে গেছেন মানে আধ্যাত্মিক কেন বলা হয়, বাহ্যিক কেন বলা হয়। ভান্তে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলে। পঞ্চপ্রসাদ রূপ কিভাবে পঞ্চস্কন্ধের উপর ভিত্তি করে মানে হয় এখানে যেটা বলতেছে বইয়ে? যেমন পঞ্চপ্রসাদ উৎপন্ন হওয়ার জন্য রূপের প্রয়োজন আছে কিনা প্রথমে একটা মিলান। প্রথমে একটা বলতে চক্ষু প্রসাদ যদি নেই সেই ক্ষেত্রে চক্ষুটা মিলে মিলে দেখেন। হ্যাঁ, চক্ষু প্রসাদ আছে, চক্ষু প্রসাদের মধ্যে রূপ অবশ্যই লাগবে কিনা। হ্যাঁ মানতে এটা চোখটাই তো একটা রূপ। হ্যাঁ, তারপরে বেদনা লাগবে কিনা, বেদনা থাকবে কিনা, থাকে কিনা। হ্যাঁ মানতে থাকে। সংজ্ঞা থাকে কিনা। হ্যাঁ থাকে মানতে। সংস্কার থাকে কিনা। হ্যাঁ থাকে মানতে। বিজ্ঞান সংস্কার থাকে বলতে কিনা। আমাদের যে জ্যোতিষী গুলো আছে সেগুলোই তো বোঝানো হচ্ছে তাই না এখানে? হ্যাঁ, বিজ্ঞান থাকে কিনা। হ্যাঁ মানতে থাকে। তাইলে আমরা এই চক্ষু প্রসাদের মধ্যে 5টা পাইছি কিনা। হ্যাঁ মানতে পাইছি। যাই হোক, ভালোই করছেন, এটা প্রশ্ন করছেন। এইগুলো আসলে আমরা এগুলো মনে করি যে সবাই বুঝতেছে না, এগুলো একটু ভিতরে এরকম ব্যাপার আছে, এগুলো একটু খোলা করে দিলে আর একটু সবার জন্য ক্লিয়ার হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তারপরে 2 নম্বরে দেখেন, শব্দ। কর্ণপ্রসাদ, কর্ণপ্রসাদ উৎপন্ন হওয়ার জন্য রূপ লাগবে কিনা। হ্যাঁ মানতে। বেদনা লাগবে কিনা। সংজ্ঞা লাগবে কিনা। সংস্কার থাকে কিনা। থাকে মানতে। বিজ্ঞান থাকে কিনা। হ্যাঁ মানতে। শেষ। চক্ষুটা বোঝা গেছে তো? চক্ষুটা বোঝা গেলে বাকিগুলো একই। হ্যাঁ মানতে। তাইলে আর কারো কোনো বানতে সবার জন্য একটু উদাহরণ দিয়ে বললে ভালো হতো না? যে আছে, হ্যাঁ ওইটা আছে, সেটা একটু প্রমাণ করে করে দিয়ে দেন, সবার জন্য ভালো হবে। আমরা করলে কি হবে, তুমি করো না, আপনারা করেন বলতে আমরা বুঝে গেলে তো হবে না, বাকিদেরও সেটা বুঝতে হবে। যেমন আমাদের চক্ষু, যেটা বলছি, আমাদের চক্ষু রূপ যেটা আছে, চক্ষু প্রসাদ এবং চক্ষু রূপ, আমাদের যে চোখের যে জায়গাটা আছে এখানে যেটা রূপ আমরা দেখতে পাই, হ্যাঁ, ওই রূপ বা যেটাকে আমরা 28 প্রকার রূপ যেটা বলতেছি, হ্যাঁ, ওই রূপ তো পুরা রূপই রূপ। 28 প্রকার রূপের যে কোনো কিছু এখানে সংশ্লিষ্ট হতে হইলে হয়ে গেছে, রূপ আছে। ঠিক আছে, রূপ রূপ বলতে আমরা 28 প্রকার রূপকেই তো বুঝি, নাকি না? তাহলে রূপ তো এখানে আছে বিদ্যমান। তারপরে
বেদনা। বেদনা যেহেতু সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যেও বিদ্যমান, সেহেতু রূপ বাধ্যগত থাকতে হবে, এই বেদনা বাধ্যগত থাকতে হবে। সমনুষ্য দোমনুষ্য এগুলো আর কি। হ্যাঁ সমনুষ্য দোমনুষ্য বেদনা যেগুলো আছে সেগুলোই তো। হ্যাঁ, সেটা তো আছে। সেটা উৎপন্ন হোক বা প্রকাশ হোক, প্রকাশিত হোক বা না হোক, এটা সূক্ষ্মভাবে হইলেও অবশ্যই থাকতে হবে বাধ্যগত। এবং এটা অনুভূতি বানতে। যখন যখন আমাদের চক্ষু বিজ্ঞানের কার্যক্রম ঘটে, চক্ষু বিজ্ঞানের কার্যক্রম যখন ঘটে, তখন সেটার অস্তিত্ব, সেটার বিদ্যমানতা অবশ্যই আছে। এবং এগুলো সবসময় নিয়ে চলে বলে, নিয়ে থাকে বলে, বয়ে বেড়ায় বলে, সেন্সরের সামনেই যখন রূপ উৎপন্ন হয়, সঙ্গে সঙ্গে আমরা এটা কাজ করতে পারি, দেখতে পারি যে আমরা এটা সবসময় যদি অ্যাড না থাকতো, সংযুক্ত না থাকতো, এটা সঙ্গে সঙ্গে এগুলো কাজ করতে পারতো না। ও কোথায় আছে, আরে জোড়া লাগাও তারপরে দেখবে, এরকম নাকি ব্যাপারটা? সম্মুখে আসা মাত্র আমরা দেখে যাই না? কেন এটা দেখতে পারি? কারণ ওগুলো এট এ টাইম ফিট করা আছে। কি এট এ টাইম ফিট করা আছে? ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের কার্যক্রমগুলো আমরা দেখছি না, এগুলো সবগুলো ফিট করা আছে। যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে বেদনা আছে কিনা নাই? আচ্ছা, যাই হোক, আরো এটা তো ব্যাপক আলোচনা করলে এটা আরো অনেক আরো লম্বা হয়ে যাবে, বিশাল হয়ে যাবে। এগুলো তো এমনি আপনারা বুঝতেছেন বলে আর লম্বা করতেছি না, নাকি আরো ভীষণ লম্বা করতে হবে এই জায়গাটা? যাই হোক, এটা ভালো যে আধ্যাত্মিক রূপ এবং বাহ্যিক রূপ এই সম্পর্কে আমরা তৃতীয় ক্লাসের মধ্যেও এটা আমরা বুঝি নাই। এখন যে একটু করে এটা ধারণা হচ্ছে, এটা অনেক বড় একটা পাওনা। হ্যাঁ, এনি আমরা আগে কখনো আধ্যাত্মিক রূপ বাহ্যিক রূপ সম্পর্কে কোনো ভালো ধারণা কি আমাদের হয়েছিল? বান্তের ধারণা বলতে আমরা ওভাবে জেনেছি 5টা হচ্ছে আধ্যাত্মিক আর বাকি সব বাহ্যিক। কেন আধ্যাত্মিক, কেন বাহ্যিক? এত লম্বা চূড়ো ভাঙাভাঙি কখনো হয় নাই, এখন হচ্ছে। আশা করি এখন সবাই বুঝবে। না বুঝলে তো জিজ্ঞেস করতেছে না। আচ্ছা, আর কোনো কিছু দেখানোর দরকার আছে কি? যেমন শব্দপ্রসাদও রূপের উপরে নির্ভর করবে, বেদনার উপরে নির্ভর করবে, সংস্কারের উপরে নির্ভর করবে, সংজ্ঞার উপরে নির্ভর করবে, বিজ্ঞানের উপরে নির্ভর করবে। বান্তের সংস্কারটা কিরকম হবে? এটা কি মানে অতীতেরও হতে পারে নাকি মানে বর্তমান বা যে কোনো একটা হতে পারে? মানে নির্দিষ্ট কোনো একটা ইয়া নাই, সংস্কার অতীতের উৎপন্ন হয়। সংস্কারের ব্যাপার তো অবশ্যই থাকবে। অতীতের বলতে এই ক্ষেত্রে এটা সংস্কারের 52 প্রকার চৈতসিক হবে না? হ্যাঁ সংস্কার বলতে এখানে 52 প্রকার চৈতসিক এগুলো আসবে না এখানে? হ্যাঁ, 52 প্রকার চৈতসিকের সংমিশ্রণ তো আছেই। এটা ছাড়াও অতীতের সংস্কারের সংমিশ্রণ আছে। এবং আমার যে এখন বর্তমান রূপকলা কলেবর দেখতেছি, ওটাতেই আমার 52 প্রকার চৈতসিকের সংমিশ্রণ রয়েছে না? ওগুলোর কার্যকারণ প্রবাহ মধ্য দিয়ে এ পর্যন্ত এসছে আমার। হ্যাঁ, এগুলো এরকম হওয়ার পিছনে, আমার হাতটা এরকম হয়েছে কেন, আমার চোখটা এরকম হয়েছে কেন, এগুলো সবকিছুর পেছনে আমার সংস্কারের কি দায়বদ্ধতা নাই? আছে না নাই এনি? বান্তে সেটা তো অবশ্যই সে দৃষ্টিকোণ থেকেও সংস্কারের বিদ্যমানতা আছে, এবং বর্তমানের সংস্কার বিদ্যমানতারও ব্যাপার রয়েছে। অতীতেরও আছে, বর্তমানেরও আছে। আমাদের সেই ক্ষেত্রে সংস্কারের কারণে যেহেতু আমার চোখটা উৎপন্ন হয়েছে, তাহলে সেটা কর্মস্বরূপ হয়ে গেছে না এখানে এক্ষেত্রে? হ্যাঁ, এটা ওই তো বলা হয়েছে না, শুধু যে মাত্র তোমার কর্মজরূপ, মানে কর্ম, এখানে কথা হচ্ছে যে শুধুমাত্র পঞ্চস্কন্ধ নির্ভর করা ছাড়া উৎপন্ন হতে পারবে না। এটা অবশ্যই পঞ্চস্কন্ধ উপরই নির্ভর করে, সেজন্যই আধ্যাত্মিক।
কর্মজ সিস্টেম আলাদা, আবার এটা পরে আসতেছে। এটা কর্মজ হতে পারে, হ্যাঁ, তো আরো এই অনেক কিছুও হতে পারে, কোনো অসুবিধা নাই। আমরা এই ক্ষেত্রে পঞ্চস্কন্ধ সম্পর্কে যদি একটু করি, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতেছি পঞ্চস্কন্ধ বলতে প্রথম হচ্ছে কি রূপ। রূপ বলতে যেটা জড় পদার্থ সেটা আসতেছে। এরপর হচ্ছে কি বেদনা। বেদনা বলতে যেটা আমাদের ভালো লাগা, খারাপ লাগা বা উপেক্ষা, এরকম এগুলো। রূপ বলতে আমরা সবসময় জড় পদার্থ ওইভাবে চিন্তা করব না। রূপ বলতে আমরা 28 প্রকার রূপ সবগুলোকে চিন্তা করব। তারপর বেদনা। সংজ্ঞা। সংজ্ঞা বলতে যেটা আমরা প্রথমবার যেটা চিত্তের মধ্যে উৎপন্ন হওয়ার পর যেটা আমরা বুঝতে পারি যে কিছু একটা উৎপন্ন হচ্ছে, এটা এক্ষেত্রে এটা সংজ্ঞা আসতেছে। আমার যদি কোথাও ভুল হয় সেটা একটু না, ঠিক জানিয়ে আছে, দিবেন। আমার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সঙ্গে একটা সংজ্ঞার ব্যাপার আছে। হ্যাঁ বানতে। এরপর হচ্ছে গিয়ে সংস্কার। তাহলে যখন সংজ্ঞাটা উৎপন্ন হচ্ছে তখন সংস্কার বলতে যে 52 প্রকার চৈতসিক যেটা সংস্কার হিসেবে আমরা চিনতেছি, ঠিক আছে, লোভ, দেশ বা আদার্স আরো যেগুলো রয়েছে, এইগুলো তো একটা ইয়ার মধ্যে, রূপের মধ্যে, মানে সত্তার মধ্যে বা প্রাণীর মধ্যে এগুলো তো আসবে প্রথমে। এই ক্ষেত্রে আবার বলেন। মানে বলতে চাচ্ছি আমরা মানে সংস্কার বলতে অতীতের যেগুলো আমরা জমা হচ্ছে সেগুলো সংস্কার মধ্যে পড়তেছে। এই ক্ষেত্রে আবার আমরা এটাও পড়েছি 52 প্রকার চৈতসিক, এগুলো সংস্কার। তো এই সংস্কার গুলোর মধ্যে যে সব চৈতসিক আমরা পড়ে এসেছি, লোভ, তারপর দেশ, মোহ, এগুলো রয়েছে। তারপর সর্বচিত্ত সাধারণ চৈতসিক রয়েছে, প্রকৃণ চৈতসিক আছে। তো এগুলো সবকিছু এগুলো তো আমাদের ওই আমাদের চোখের মধ্যে যখন কোন একটা আলম্বন এসে উপস্থিত হয়, তখন এই চৈতসিক গুলো তো আমাদের চোখের মধ্যে উৎপন্ন হচ্ছে। এই সংস্কার সেটাকে মানে আমি এই সংস্কার আমার অতীতের কর্মকে কেন্দ্র করে এই পর্যন্ত এসছে। কর্ম সৃষ্টি হয়েছে, বা কর্মকে আমরা চিত্ত বলি। চিত্ত কিসের কারণে সৃষ্টি? এই 52 প্রকার চৈতসিক ছাড়া অন্য কোনো কিছু নাই, আছে? অতীতের হইলেও এই 52 প্রকার চৈতসিকই এখন বর্তমানে চললেও কোনো সংস্কারের কাজ, এটাও 52 প্রকার চৈতসিক। আর এটা আমার অতীতের সেভকৃত বিষয়ের সঙ্গে পুনরায় যখন এটা আবার সম্পর্কিত হয়, এটাকেও এক প্রকার আমরা সংস্কার বলি। জমা করে রাখা, সংস্কার হয়ে যাওয়া। হ্যাঁ, ওই জমাকৃত বিষয় আমার আগে চোখের দেখার যে বিষয়, হ্যাঁ, প্রথমবার যখন চোখে নতুন কোনো বিষয় দেখি, এটা প্রথমবারের জন্য সংজ্ঞা প্রাপ্ত হওয়া। কিন্তু ওই সেম সংজ্ঞা আবার যখন আমি পুনরায় দেখি, হ্যাঁ, এটা ওহো, ওটা অমুক জিনিস না, অমুক জিনিসে না, এটাও কিন্তু এক প্রকারের কিন্তু সংস্কার। কিন্তু মানে আমার অতীতের সংস্কার হয়ে গেছে বা অভ্যাস হয়ে গেছে বলে আমি ওটাকে আবার দেখতেছি, পুনরায় দেখা মাত্র আমার স্মরণ উঠেছে। হ্যাঁ, সংজ্ঞায়িত হওয়া, সংস্কারিত হওয়া। আমরা একটা কথা আগে বলছিলাম, আগে আমরা বারবার আলোচনা করছি, সেটা হচ্ছে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এটা এমন একটা অবস্থা যে একটাকে ব্যতি রেখে আর একটা আলোচনা করা যায় না। এটা আলোচনা করতে ওটার সংমিশ্রণ এমনি অটোমেটিক ঢুকে যায়, এটা আলোচনা করতে ওটা অটোমেটিক ঢুকে যায়। এটা আমরা আগে আলোচনা করেছিলাম, মনে আছে? এগুলো যখনই আপনি আলোচনা করবেন, তখনই অন্যান্য সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অন্যান্য গুলোও অটোমেটিক ভাবে এখানে ঢুকে যাবে। যাই হোক, তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে যে সংজ্ঞা এবং সংস্কার এবং সেই পরে বিজ্ঞান, বিজ্ঞানের উপরেও এটা পুরোপুরি নির্ভর করে। কোন বিজ্ঞান? একেবারে যাবতীয় যত বিজ্ঞান আছে, আমার প্রতিসন্ধি বিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটা কিছুর উপরে এই বিষয়টা নির্ভর করে কিনা। আমার ইহজীবনের ব্যাপার ধরেন, ইহজীবন তো প্রতিসন্ধি থেকে শুরু হয়েছে না? প্রতিসন্ধি বিজ্ঞান থেকে শুরু করে
এই বর্তমান এই বিজ্ঞান পর্যন্ত। আবার বর্তমানে আবার যেটা তৈরি করবে এখন এই প্রসাদ রূপের কারণে আবার যেটা তৈরি হবে সেটা তো হবেই, কিন্তু সেটা ছাড়াও আমার এটা উৎপন্ন হওয়ার জন্য আমার বিজ্ঞান এখানে দায়ী আছে কিনা? যেভাবেই থাকুক, বিজ্ঞানের যে অবস্থায় থাকুক, আছে তো দায়ী না? তো এটা ছাড়া যে উৎপন্ন হতে পারবে না। এনে ক্লিয়ার হয়েছে না আশা করি? তাইলে আমরা আধ্যাত্মিকের মধ্যে বাহ্যিকের মধ্যে কি কি জানলাম? যে 23 প্রকার। 23 প্রকারের মধ্যে কয়টা জানা হয়েছে? পঞ্চপ্রসাদ জানা হলো, তারপরে পঞ্চপ্রসাদ বলতেছি, চারি মহাভূত জানা হলো, আকাশ ধাতু জানা হলো, তারপরে জড়তা, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, এই চারটাও কিন্তু বাহ্যিক ভাবেও আছে, যে এটা আমরা দেখতেছি না। তারপরে এগুলো সহজ সহজ আছে। তারপরে আর বাকি কয়টা? বাকিগুলো বলো। অমিতা বলবো বাই-সিরিয়াল করে বলতে থাকেন। বলেন উপাসক। ভারতে এখানে কি হৃদয় রূপ একটা আছে মনে হয়? হ্যাঁ, হৃদয় রূপ হচ্ছে যে কিছুক্ষণ আগে তো এটা বলা হয়ে গেছে, এটা পঞ্চস্কন্ধের বাইরেও, পঞ্চস্কন্ধ ছাড়াও উৎপন্ন হয়। আচ্ছা, এটা বাহ্যিক হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ভান্তে জীবিত ইন্দ্রিয়টা একটু বলেন। জীবিত ইন্দ্রিয় যেমন ওই তুমি আগে যেটা অসংগ সত্যের কথা বললা, ওখানে জীবিত নবক, জীবিত ইন্দ্রিয়, জীবিত নবক আমরা দেখছি না? জীবিত নবক, অমিতা বড়ুয়া জীবিত নবক আবৃত্তি করেন তো। মিউট করা। প্রথমে জীবিত ইন্দ্রিয়, তারপর চারি মহাভূতের মধ্যে পৃথিবী ধাতু, বায়ু ধাতু, আপধাতু, তেজ ধাতু, চারটা। আর বর্ণ, গন্ধ, রস, ওদ, এই চারটা, মানে 8টা। তারপর জীবিত ইন্দ্রিয়, এই 9টা জীবিত নবক। এনে বুঝা গেছে না? এই জীবিত নবক কার কাছে থাকে? যে শুধুমাত্র অসংগ লোকের মধ্যে। আমরা এটাও আলোচনা করেছি যে জীবিত ইন্দ্রিয় তো সর্বচিত্ত সাধারণ চৈতসিকের একটা, তাহলে আর বাকিগুলো কি নাই? হ্যাঁ, ওখানে এই বিষয়টা সূক্ষ্মভাবে বুঝতে হবে। শুধুমাত্র জীবিত ইন্দ্রিয়ের কার্যক্রম সচল থাকে ওখানে, আর বাকিগুলো থাকলেও সব কার্যক্রমগুলো অচল। তো এই জন্য ওই অচল ভাবেই এগুলো হিসাব করা হয়েছে বাহ্যিক ভাবে। তাইলে জীবিত ইন্দ্রিয় বাহ্যিক, এটা প্রমাণ হয়েছে না? অরূপ লোকেও জীবিত ইন্দ্রিয় আছে না নাই? এমনি তো কাটি গেছে মনে হয়। বান্তে আমি বুঝতেছি না সেটা, আমাকে বান্তে এটা জীবিত ইন্দ্রিয় মানে কি? আমরা জীবিত ইন্দ্রিয় বলেছি তো আমাদের চিত্তের জীবনী শক্তি। এই চিত্তের জীবনী শক্তি অরূপ লোকে আছে কিনা? ওখানে চিত্ত বেঁচে থাকে কিনা? তো যেহেতু আছে, সেহেতু তোমার এখানে পঞ্চস্কন্ধ মধ্যে রূপস্কন্ধ আছে কি অরূপ লোকে? না। তাইলে এবং এই জীবিত ইন্দ্রিয় অসংগ সত্যের মধ্যেও আছে। তাইলে অসংগ সত্যের মধ্যে কি আরো 4 স্কন্ধ এগুলো আছে রূপস্কন্ধ ছাড়া বাকি? ভান্তে শুধুমাত্র কি ওই ক্ষেত্রে কি আমরা সেটা বাহ্যিক ভাবে প্রমাণ করব? বাহ্যিক ভাবে সেটার জন্য যে শুধু তা আমি একদম ঠিক গ্যারান্টি যুক্ত ভাবে বলতে পারতেছি না। এগুলো ছাড়া আপাতত আমি এমনি আর দেখতেছি না, আমার আর এই মুহূর্তে মাথায় আসতেছে না তীর্য প্রাণীর মধ্যে কিরকম এরকম 4 স্কন্ধের 2 স্কন্ধের, হ্যাঁ, এরকম
এটা পরে জিজ্ঞেস করবে, এটা প্রশ্ন করে প্রশ্ন একটা রাখতে পারো। আমাদের কোনো প্রশ্ন উত্তরের একটা চার্ট আমরা রাখতেছি না। এরকম একটা দীপেনবাবু একটা প্রশ্ন উত্তরের একটা চার্ট লাগবে, এবং যখন যে প্রশ্নগুলো আমাদের সমাধান হবে এগুলো উত্তরগুলো আপনি আবার লিখে রাখবেন। আমরা এগুলো অরণ্যে যখন ছিলাম আমাদের পুরো একটা খাতা, অনেকগুলো খাতা জমে যাইতো, প্রশ্ন লিখে যখন যেটা প্রশ্ন আসবে লিখে রাখতাম। আমরা 3 জনে মিলে সমাধান করার যোগ্য হলে সমাধান করে ফেলতাম, অথবা কন্টিনিউ তো আমাদের পড়ার মধ্যে আমরা ছিলাম, পড়তে পড়তে সমাধান হয়েছে ওটা উত্তরটা লিখে ফেলতাম, এবং ওটা প্রশ্নের সিরিয়াল থেকে বাদ যাইতো। এভাবে করে করে আমরা সব প্রশ্নগুলো রাখতাম। বড় বড় ভান্তের সঙ্গে দেখা হইলে মাত্র আমাদের কাজ একটাই, এগুলো অন্যান্য আলোচনা করার আমাদের সময় নেই। আমরা শুধু বড় ভান্তে পাইলে এগুলোই জিজ্ঞেস করতাম। তো আমরা এই জিনিসটা সিরিয়াল রাখি নাই, কিন্তু প্রশ্ন অনেকগুলো এরকম আমাদের হারিয়ে গেছে এখন। দীপেন বাবু, এটা আপনি স্পেশাল একটা দায়িত্ব গ্রহণ করেন, যে যখন যেটা প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো যত্ন করে রেখে দেবেন, এবং পৃষ্ঠার নাম্বার সহ, বই এবং পৃষ্ঠার ইয়া সহ এগুলো একটু রেখে দেবেন। যেমন এখনকার প্রশ্ন আসতেছে যে কি, এই ক্ষেত্রে আমার একটা উত্তর আছে, এটা আসলে কতটুকু সঠিক আমি জানি না, যেটা নীতি বলছে জীবিত ইন্দ্রিয় এটা মানে কেন বাহ্যিক। আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি ওই পঞ্চপ্রসাদের ক্ষেত্রে পঞ্চস্কন্ধের উপর নির্ভর করে যেটা বুঝেছি, সেই দিক থেকে বলতে গেলে চোখ যেভাবে বুঝতে পারে কোন আলম্বনকে, জীবিত ইন্দ্রিয় কিন্তু সেভাবে আলম্বনকে বুঝতে পারে না, কারণ তার মধ্যে ওই পঞ্চস্কন্ধ নাই। সেজন্য হয়েছে কিনা এনে বুঝা গেছে। আমার মনে হচ্ছে। এটা জীবিত ইন্দ্রিয় সরাসরি কিন্তু চিত্তের সাথে সংযুক্ত আছে। অন্ত এখানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তো পঞ্চাস্কন্ধের মধ্যে তো একটা না একটা থাকবে না জীবিত ইন্দ্রিয়ের মধ্যে। বান্তে আমি তাহলে বলি বান্তে, যে চক্ষু, যে চক্ষু মানতে যে রূপের, সেটা মানতে আলম্বন যখন যুক্ত হলো সেটা একটা চিত্ত হচ্ছে না, তো ওই চিত্তের মধ্যে কি জীবিত ইন্দ্রিয় কি থাকবে না? থাকবে, কিন্তু কিন্তু এই জীবিত ইন্দ্রিয় এই পঞ্চপ্রসাদের উপর, পঞ্চস্কন্ধের উপর নির্ভর না করেই উৎপন্ন হতে পারে। পারে কিনা এটা বলো আগে, একটা পারলেই হবে, পারে কিনা বলো। ওই তো উদাহরণ অরূপ লোকের এটা বলো, হয়ে গেছে, তো আর তো দরকার নাই। অথবা অসংখ্য লোকের কথা বলো, অসংখ্য লোকেও আমরা জীবিত ইন্দ্রিয় দেখতেছি এবং অরূপ লোকেও জীবিত ইন্দ্রিয় দেখতেছি। যেহেতু সেখানে আছে সেহেতু আমরা এটাকে বাহ্যিক ভাবে ধরে নিতেই পারি, কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই। আমাদেরকে সত্য দিয়েছে যে কি, এটা পঞ্চস্কন্ধ ছাড়াও উৎপন্ন হতে পারে, এটাই আমাদেরকে সত্য দেওয়া হয়েছে। এই তো, নাকি অন্য কিছু সত্য দিয়েছে? মানতে ছাড়াটা প্রমাণ করতেছি আমরা কি? হ্যাঁ, একটা থাকলেই হবে। হ্যাঁ, বসুক বলেন। এই যে পঞ্চপ্রসাদের মধ্যে চক্ষু প্রসাদ যেটা আছে, এটা পঞ্চস্কন্ধ, এই যে যেগুলো বললাম আর কি প্রথমে, এগুলোর উপর নির্ভর করে কিন্তু এই চক্ষু প্রসাদ রূপ বা আরো অন্যান্য যে চারটা আছে এগুলো উৎপন্ন হচ্ছে। তো সেই ক্ষেত্রে জীবিত ইন্দ্রিয়ের ক্ষেত্রে এই রূপ, তারপর বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো কি এগুলোর কি দেখা যাচ্ছে যদি বিজ্ঞান ক্ষেত্রে, জীবিত ইন্দ্রিয়ের ক্ষেত্রে? জীবিত ইন্দ্রিয় তো আমরা যেখানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বলতেছি, ওইখানে জীবিত ইন্দ্রিয় অটোমেটিক ভাবে এটা আছে। এটা জীবিত ইন্দ্রিয় ওই পঞ্চস্কন্ধের মধ্যে এটা ঢুকে গেছে, অ্যাড আছে ওখানে অটোমেটিক ভাবে, অ্যাড আছে। তবে আমরা অ্যাড থাকলেও এখানে তো পঞ্চপ্রসাদ আধ্যাত্মিক রূপের মধ্যে আরো অনেক কিছু অ্যাড থাকবে না, পঞ্চপ্রসাদের মধ্যে আরো অনেক কিছু অ্যাড আছে না, থাকলেও ওগুলো ওখানেও আছে, আবার বাইরেও আছে। এটা অনলি ফর শুধুমাত্র
আধ্যাত্মিকভাবেই এটাকে বলার জন্য, আলাদা করার জন্য শুধু বলা হয়েছে যে যেগুলো পঞ্চপ্রসাদের উপর নির্ভর করে উৎপন্ন হয়। পঞ্চপ্রসাদ ছাড়া কোনোভাবেই উৎপন্ন হতে পারে পঞ্চস্কন্দ ছাড়া পঞ্চস্কন্ধের উপর পঞ্চস্কন্দের উপরই নির্ভর করে উৎপন্ন হতে পারবে। পঞ্চস্কন্দ ছাড়া কোনোভাবেও উৎপন্ন হতে পারবে না। বাইরে কোনোভাবেও আমরা এদের অস্তিত্ব দেখতে পাই না। এরকম যদি হয় তাহলে এগুলোকেই শুধু আধ্যাত্মিক বলা হয়। হয়েছে না? এনি বানতে না বুঝে বানতে থাকলে আবার হয়েছে। বলো। বানতে এখানে জীবিত রূপের মধ্যে বলেছে যে মানে রূপের জীবিত ইন্দ্রিয় হচ্ছে রূপের জীবনী শক্তি, অর্থাৎ কর্ম বলে রূপস্কন্ধের উৎপত্তি হইলেও ইহার জীবনী শক্তি এই রূপ জীবিত ইন্দ্রিয় বিদ্যমানতার উপর নির্ভর করে। অর্থাৎ রূপের জীবিত ইন্দ্রিয় যেটা আছে ওটাও কিন্তু তোমার ওই চিত্তের জীবনী শক্তির উপরেই নির্ভর করে। বানতে এখানে আচ্ছা এটা বুঝতে পারছি, এটা হচ্ছে অর্থাৎ এই জীবিত ইন্দ্রিয়কে কিন্তু আমরা আধ্যাত্মিক হিসেবেও এটা আধ্যাত্মিক আছে, প্রমাণ করতে পারি। আছে আছে কিন্তু বাহ্যিকও আছে। ভাবেও কিন্তু এটা উৎপন্ন হয়, বাহ্যিক ভাবে এটা থাকে। হ্যাঁ, ওটা বাহ্যিক ভাবে বলতে থাকে, চাচ্ছি। সেজন্য এটা বাহ্যিক। আর এটা মানে এগুলো হচ্ছে যে শুধু আধ্যাত্মিক, শুধু আধ্যাত্মিক। হ্যাঁ, পঞ্চপ্রসাদ শুধু আধ্যাত্মিক। এখন ক্লিয়ার না? হ্যাঁ না বানতে আমি ওই যে জীবিত যে আধ্যাত্মিক মানে এটা আমি মনে করছি জীবিত ইন্দ্রিয় কিভাবে আধ্যাত্মিক হবে না, মানে ওইটাই আমি পারতেছি না, কারণ অনেক কিছুর ক্ষেত্রে প্রমাণ পাইছি জীবিত ইন্দ্রিয় অবশ্যই আধ্যাত্মিক। হ্যাঁ, আধ্যাত্মিক ও বাহ্যিক দুইটাই আর কি, দুটোটাই আছে, তবে বাহ্যিক ভাবে কিন্তু এটা প্রমাণ করা যায়, শুধু আধ্যাত্মিক না। ওইটাই। আচ্ছা, তারপরে এর কয়টা হয়েছে আমাদের এখানে? তারপর আহারূপ তো অটোমেটিক ভাবে বুঝাই যাচ্ছে এটা বাহ্যিক। হ্যাঁ, তারপরে আকাশ রূপ তো এটা তো বোঝা গেল। তারপরে ওই যে বিজ্ঞপ্তি রূপ যেটা কায় বিজ্ঞপ্তি, আর কায় বিজ্ঞপ্তি, এগুলো বাহ্যিক ভাবে আছে কিনা নাই? আছে বানতে বাহ্যিক ভাবে। উদাহরণ বানতে এই বাক বিজ্ঞপ্তি হচ্ছে যে অর্থাৎ আমরা যে এই যে ওইটা আর কি ওই সাংকেতিক ভাষায় যেভাবে এটা বলি ওইটাকে আমরা বাক বিজ্ঞপ্তি হিসেবে বলি। না, যেগুলো সাংকেতিক বাক্য দ্বারা প্রয়োগ করি ওগুলো বাক বিজ্ঞপ্তি। আচ্ছা, বাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাক্য কথাটা আমরা যে যে একটা কথা বলি তো সেটা তো অবশ্যই বাহ্যিক। আর হচ্ছে যে কায় বিজ্ঞপ্তি হচ্ছে যে অর্থাৎ ওই যে যেটা এই সাংকেতিক ভাষায় আমরা যেটা মানে আমাদের হাত না মানে হাত পা নড়াচড়ার মাধ্যমে যেটা বুঝাতে চাই এটা তো বাহ্যিক। কায় বিজ্ঞপ্তি বাক বিজ্ঞপ্তি দুটোটা চিত্তজ। আর চিত্তজ হইলে এটা বাহ্যিক ভাবে কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে? বাহ্যিক ভাবে আভ্যন্তরীণ তো উৎপন্ন হচ্ছে দেখতেছি, বাহ্যিক ভাবে কোথায় কোথায় হয়?
দিবেন বাবু, এটা লিখে রাখেন। কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, বাহ্যিক রূপ, এগুলোর উদাহরণ জানতে হবে। এটা প্রশ্ন হিসেবে লিখে রাখেন। তারপরে এরপরেরটাই নি। বান্দে এটা আধ্যাত্মিক হবে মনে হয়, বাহ্যিক হবে। আধ্যাত্মিক মানে যেটা ভিতর থেকে মনে হয়, এটা তো অবশ্যই তো চিত্তজ ব্যাপার আছে, জীবিত ইন্দ্রিয় সবকিছুই আছে। যেমন তো এটা রূপ লাগবে। হ্যাঁ, রূপের মধ্যে এখানে শব্দ রূপ আছে না? যাই হোক, 28 প্রকার রূপের মধ্যে রূপের প্রয়োজনীয়তা আছে। তারপরে রূপের উপরে নির্ভর করে। তারপরে হচ্ছে যে বেদনা। তাইলে এটা যেহেতু চিত্ত উৎপন্ন হওয়ার মাধ্যমে, বেদনার উপস্থিতি থাকে কায় বিজ্ঞপ্তি করার সময় বা বাক বিজ্ঞপ্তি করার সময়, বেদনার অনুভূতি অবশ্যই থাকে না? তারপরে হচ্ছে যে সংজ্ঞার অনুভূতিও আমরা দেখতে পাই। সংস্কারের অনুভূতিও এখানে আছে, সংস্কারেরও ব্যাপার আছে এবং বিজ্ঞানেরও ব্যাপার আছে না? পঞ্চস্কন্ধের উপরে নির্ভর করে আধ্যাত্মিক হিসেবে এটাকে প্রমাণ করাও যায়। এবার বাহ্যিক ভাবে কিভাবে প্রমাণ করবো, এটা হচ্ছে কথা। আধ্যাত্মিক ভাবে সেটা প্রমাণ করা যাচ্ছে। তো বাহ্যিক ভাবে যদি হয় এটা ভান্তে বেদনার কি রূপ আছে? বেদনার কি রূপ আছে? বেদনা মানে বেদনা মানে যেহেতু এটা পঞ্চস্কন্ধের মানে আধ্যাত্মিক বলা হচ্ছে, আর সেই ক্ষেত্রে এটা জিজ্ঞেস করতেছে কি যে বেদনার কি রূপ আছে? বেদনা তো অরূপ। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই চারটা অরূপ। আর একটা হচ্ছে যে রূপ, রূপস্কন্ধ রূপ, বাকি চারটা অরূপ। আর একইভাবে যদি জীবিতেন্দ্রিয়ের ক্ষেত্রে বলি, তাহলে জীবিতেন্দ্রিয়ের কি রূপ আছে? অরূপ। জীবিতেন্দ্রিয় অরূপ না, সংস্কার না এটা? 52 প্রকার সংস্কারের মধ্যে একটা তো জীবিতেন্দ্রিয়। এনে ওটা বাদ দিয়ে পরেরটা কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, এটা উদাহরণ জানতে হবে। এরপরে হচ্ছে যে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, এটা লঘুতা, মৃদুতা, এটা আধ্যাত্মিক প্রমাণ করা যাবে, কিন্তু বাহ্যিক আছে। বাহ্যিক ভাবেও যদি অরূপের মধ্যে যদি এরকম লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা যদি থেকে থাকে, তারপরে যেমন লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা কায়েরও আছে, মনেরও আছে না? দুনো দিক থেকে আছে না? কায় লঘুতা, চিত্ত লঘুতা আছে না? অর্থাৎ পরিবর্তনশীলতায় এটাই কি এগুলা লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা? না, যে লঘু হচ্ছে যে খুব দেহের হালকা ভাব, মানে হালকা অনুভব করা, ফুরফুরে ভাব থাকা দেহের মধ্যে। আমাদের এরকম হয় না মাঝে মধ্যে, দেহকে খুব ফুরফুরে মনে হয়, হ্যাঁ। এবং মৃদু মানে খুব কোমল, কোনো কিছু ধরতে মৃদু, আরাম ধরতে পারা যায়। যেমন যে কোনো কাজ আমি করতে বললাম, ও খুব আরামসে করতেছে, হেল্পফুলি করতেছে, হালকা এবং হেল্পফুল, খুব মানে স্বাচ্ছন্দ্য সহিত করতেছে। তারপর কর্মণ্যতা, কর্মক্ষম, কর্মোদ্দীপনা, ও কাজ করতে সেই মুহূর্তে পছন্দ করতেছে দেহ। এটা দেহের বেলায়ও আছে এবং মনের বেলায়ও আছে। মনও এরকম থাকে আমাদের,
কোনো কোনো সময় খুব ভারী লাগে, কোনো কিছু করতে ইচ্ছে করে না, করতে ইচ্ছে করে না, এরকম একটা অবস্থা থাকে আমাদের। হ্যাঁ, তারপরে মৃদু, তারপরে কর্মণ্যতা, এটা দৈহিকভাবেও আছে এবং চিত্তগতভাবেও আছে। আচ্ছা, তো তাইলে এটা আমরা বাহ্যিকভাবে যদি অরূপের মধ্যে যদি এই অবস্থাগুলো থাকে তাইলে এটা আরামসে হয়ে যাচ্ছে। আর অসঙ্গ লোকের মধ্যে এগুলো থাকার কোনো ব্যাপার আসতেছে না, ওখানে চিত্তও নাই, আর রূপের হালকা ভাগ বা ওরকম বুঝার কোনো অবস্থা সেখানে থাকার কোনো কথা নাই। অরূপেরটা দিয়ে শুধু আমরা চিন্তা করতে পারি একটা। বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি, কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি দুটাই অরূপেরও নাই, অরূপের মধ্যেও নাই এবং অসঙ্গের মধ্যেও নাই। সেখানে থাকলেও কোনো রকম মিলাইতাম। যে কোনো এক স্কন্ধ ছাড়া হয় কিনা, রূপের স্কন্ধ ছাড়া এটা কোনোভাবেও সম্ভব না, বেদনা স্কন্ধ ছাড়াও সম্ভব না, সংজ্ঞা সম্ভব না, বিজ্ঞান সম্ভব না। যাই হোক, এটা কোনো উদাহরণ পাবো না। তারপরে এটা কি আছে? তারপরে লক্ষণ রূপ। লক্ষণ রূপ বাহ্যিক হতে পারে আরামসে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তারপরেরটা তারপরে শেষ মনে হয়। আর আছে অমিত বড়ুয়া? শেষ। যাই হোক, লাভান্তা শেষ। এগুলো নিয়ে টানা হেঁচড়া করাতে অনেক বুদ্ধি বাড়ছে, ভালো হয়েছে। তাহলে বান্তে শুধু রূপ আর বিজ্ঞান রূপ, বান্তে আরেকটা আছে তো বান্তে বাপ রূপ, বা পুরুষ বাপ, স্ত্রী বাপ, বাপ, এটাও বাহ্যিক ভাবে থাকতে পারে, মানে পঞ্চস্কন্ধের বাইরেও এটা হতে পারে বিভিন্ন ভাবে। তবে এটারও উদাহরণ তো জানি না, এটারও উদাহরণ জানতে হবে। এই ইয়া করে রাখেন, দীপেন বাবু লিখে রাখেন। লিখে যত প্রশ্নগুলো জমা হবে এগুলো যেমন আজকে আমাকে এই দ্রুত পাঠিয়ে দিবেন, দেওয়ার পরেও এগুলো আপনার কাছে আবার সঞ্চিত রাখবেন, যে উত্তর পাইলে তো ইয়া করবেন, আর আমাকেও বারবার এগুলো স্মরণ করে দিতে হবে এগুলো উত্তর পাওয়া যাচ্ছে কিনা বা খুঁজতেছি কিনা। হ্যাঁ, এটা। তারপরে আর হৃদয় রূপ বাস্তু বটে কিন্তু দান নহে, এগুলো আমরা কালকে আলোচনা করবো আর কি, এই দুই লাইনে। আজকে দূর পর্যন্ত থাকো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে, অসাধারণ পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু